দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই সময়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমরা এই অনুষ্ঠানে। 21 আমাদের চেতনা, আবেগ, ভালোবাসা। 21 আমাদের সাহস, আত্মত্যাগের গল্প। দুনিয়া জুড়ে মাথা উঁচু করে দাঁড়ানোর ইতিহাস সৃষ্টিকারী বিজয়ের উপাখ্যান। মায়ের ভাষার জন্য আমরাই প্রমাণ করেছি রক্ত দিয়ে বাঙালি বীরের জাতি। 21-এর এই চেতনাকে ধারণ করে বাংলা একাডেমির বইমেলা প্রাণের মিলন মেলা। আমাদের আজকের এই আলোচনা এই মেলাকে ঘিরে। আপনাদের সাথে আছে আমি সীমান্ত খোকন। আজ স্টুডিওতে আছেন কবি নাজমুন্নেসা পিয়ারী, প্রকাশক অনন্যা সত্যাধিকারী মনিরুল ইসলাম এবং লেখক আহমদ মাজহার। আপনাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো আমরা আলোচনায় যাব। আলোচনায় যাবার আগে আজকে যে বইমেলার যে চিত্রটা, সেই বইমেলার চিত্রটা আমরা একটু দেখে আসি। অমর 21 বইমেলায় এবার সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে কবিতা এবং কাব্যগ্রন্থ। তবে সংখ্যায় এগিয়ে থাকলেও পাঠকদের সাড়া পাচ্ছে না সাহিত্যের বিশেষ এই শাখার বইগুলো। আগের মতো কবিতা পাঠকদের মনে জায়গা না পেলেও কবিরা থেমে নেই কাব্যচর্চায়। আমি আমার কথাগুলো কবিতার মধ্য দিয়ে ছদ্মাকারভাবে আমি তুলে ধরার চেষ্টা করি, একটা অ্যালিগরি ব্যবহার করে। সো সেখান থেকে আসলে আমি কবিতা লেখা শুরু করি এবং অন্য অনেকেই আছে আমার মতো যারা কিনা আসলে কবিতার ভাষায় তাদের মনের ভাবটা প্রকাশ করেন। এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে কবিতা লেখা বোধহয় পৃথিবীর সবচেয়ে সহজতম কাজ। সবচেয়ে বেশি বের হয়েছে এবার কবিতার বই, কিন্তু পাঠক সেভাবে চাচ্ছে না। প্রতি বছরই মেলায় নতুন লেখকদের বই প্রকাশিত হলেও প্রকাশকদের ভরসা পুরনো লেখকদের ওপরই। তাই পাঠকদের মন জয় করার জন্য সংখ্যার চেয়ে মানসম্মত লেখার প্রতি জোর দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। লেখার যে চর্চা সেটি ভালো মতো যদি না করা হয় তাহলে অবশ্যই আমাদের লেখার মান কমে যাবে। লেখার যে উচ্চতর একটা মাত্রা, সেই মাত্রায় আমরা পৌঁছাতে পারবো না। সেই ছোটবেলা থেকে হুমায়ুন আহমেদের বই পড়েছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনার বইও পড়েছি। ওনাদের বইগুলো বেসিক্যালি ভালো লাগে। হুমায়ুন আহমেদের মানে উনি মারা যাওয়ার পরে তারপরে ধরেন আর ওইভাবে একেবারে আমাদের তরুণ পাঠকদের আকর্ষণ করার মতো খুব বেশি লেখক এখন নাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পরদিন মেলায় ভিড় ছিল অনেকটাই কম। পাঠক এবং দর্শনার্থীরা এই সুযোগে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানোর পাশাপাশি বই কিনেছেন কোনো প্রকার ভোগান্তি ছাড়াই। তো আমরা রিপোর্টটি দেখছিলাম, তো এখানে অনেকগুলো ইস্যু এসেছে যে আসলে আগের মতো সেরকম যে পাঠকদের যে একদম ক্রেজনেস থাকে কিছু কিছু লেখকের ব্যাপারে, এই জিনিসটা একটু ঘাটতি আছে। এরপরে আপনার বইয়ের সংখ্যা অনেক বেড়েছে, বাট ওইটা মানসম্মত কতটা এটা। তো সার্বিক বিষয়টা যদি আপনি নাজমুন্নেসা পিয়ারী আপনি মূল্যায়ন করেন শর্টলি, কিভাবে দেখেন? এই তো দেখছিলাম আপনাদের সঙ্গে মেলার খবর। তো সেই আপনার নিশ্চয়ই মনে আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতা, বাঁচি যদি আরও একটি দিন কবিতা লিখব। আসলে বাঙালি মাত্রই কবিতার প্রতি একটা দুর্বলতা আছে এবং প্রত্যেকই আবেগটা যখন ভেতরে নাড়াচাড়া করে সে সেটাকে ভাষায় প্রকাশ দেওয়ার চেষ্টা করে। এই জন্য হয়তো কবিতা লেখার পরিমাণ বেড়ে গেছে। তবে আসলে সম্পন্ন লেখা কতখানি হচ্ছে সেটা এত সহজে যাচাই করা যাবে না। আর অন্যান্য লেখা যেমন আমি এবার দেখেছি অনেক ভ্রমণ গদ্য, সবাই খুব ভ্রমণ সম্পর্কে লিখতে আগ্রহী। আর তাছাড়া আগে তো বাংলাদেশ থেকে মানুষ সেভাবে বাইরের দেশে ভ্রমণ করতে যেতেন না। এখন যেমন বাংলাদেশের ভিতরেই বিভিন্ন জায়গা যায়, আর দূরে তো যায়ই, আমেরিকা বলেন, জার্মানি বলেন, ইউরোপ বলেন, বিভিন্ন দেশে তারা যায়। তো সেই জন্য এখন আর ফেসবুকে তো মানুষ ভ্রমণের কথা ছোটোখাটো করে লিখে, তো সেগুলি কি বড় আকারে গদ্য করে লিখছে এবং সেই বইগুলো আমি দেখি বেশ বিক্রি হয়, আমার দেখে যা মনে হলো। তবে অনুবাদের কথা, যেমন বাংলাদেশে অনেক অনুবাদ হচ্ছে, কিন্তু তারা হয়তো কপিরাইট নিয়ে সেভাবে ভাবেন না। একদম প্রথম দিকে আমি তো জার্মানি থেকে এসেছি, তাই ফ্রাঙ্কফুটের কথা একটু বলি। ফ্রাঙ্কফুটের বইমেলা হলো আমাদের মেলার মতো এরকম আবেগ উচ্ছল মেতে ওঠার মেলা না, ওটা বেশ চুপচাপ শান্ত মেলা। সেখানে আলাপ আলোচনা হয় কিভাবে বই বিক্রি করার চুক্তি হবে এবং কপিরাইট নিয়ে বই কেনে মানুষ। শেষের দুদিন সাধারণ দর্শকদের জন্য থাকে। কোন জিনিসটা যদি কম্পেয়ার করি আমরা বাংলাদেশের বইমেলা আর এমনকি জার্মানের বইমেলার মধ্যে আপনার কোনটা বেশি টানে?
বাংলাদেশেরটা টানে, কারণ এখানে আমাদের পুরো সংস্কৃতিটা উঠে আসে। জি। যেমন মনে করেন বাবা মারা একেবারে ছোট ছেলে মেয়েদের হাত ধরে নিয়ে যাচ্ছে, তারা হয়তো ওই অল্প বয়সে কিন্তু অনেক কিছু শিখে ফেলছে। আমি বিজ্ঞানের ছাত্রী, বিজ্ঞান বলে যে মানুষ যা শেখে তা তার 6 বছর বয়সের মধ্যেই শেখে। এই ছেলে মেয়েগুলো দেখছে বইগুলোতে বাংলা অক্ষর, বাবা মাদের সাজসজ্জা, আমাদের সংস্কৃতিকে তারা তাদের ভেতরে কিন্তু ধারণ করছে একটু একটু করে। সেই জিনিসটা খুব ভালো লাগে। আর ফ্রাঙ্কফুর্টের বইমেলা হলো এটা একটা, যেমন আমার প্রথম বই যেটা পিয়ানো টিচার, আপনারা জানেন সেই বিখ্যাত লেখিকা এলফ্রেডি ইয়ালেনিক্স, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং এটা একটা ছবি হয়েছিল, ওতে পরিচালক, অভিনেতা, অভিনেত্রী 3 জনই অস্কার পেয়েছিলেন। তো এটার কপিরাইট কিনেছিলেন মেজবা আহমেদ। কিনে আমাকে বললেন যে আপনি তো জার্মান ভাষাটা জানেন, তো জার্মান থেকে সরাসরি অনুবাদ করেন, কারণ আমাদের বইগুলো তো সাধারণত একটা ভিন্ন ভাষার থেকে ইংরেজিতে অনুবাদ হয় এবং তারপরে তো সেই আমি বইটা করলাম। তো ওইটাই আর কি, ওখানে আপনার কেনা বেচাটাই মূল এবং সেখানে টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু এখানে কেনা বেচাটা অন্যরকম। যেমন আমরা ঘরে বই সাজাবার জন্য কিনে নিচ্ছি, বা পড়বার জন্য বা উপহার দেওয়ার জন্য কিনে নিচ্ছি, বাবা মারা ছেলে মেয়েদের দিচ্ছে, বন্ধুরা বন্ধুকে, প্রেমিক প্রেমিকাকে, এভাবেই বইগুলো কিন্তু এরকম একটা মানে ফেস্টিভ্যাল আছে আর কি। তো হ্যাঁ, আপনি তো আসলে উৎসবমুখর। আমেরিকায় থাকেন, হ্যাঁ, মেলার সময় আসেন, তো আসলে মানে এই যে একটা আবেগের জায়গা, সেই মানে আপনি কি আবেগের জায়গা থেকেই এখানে মেলায় আসেন? আমি মনে করি আমাদের মেলার দুইটা দিকই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের যেটা পিয়ারিয়াবা বললেন যে একটা সাংস্কৃতিক ব্যাপার আছে, এটা হলো সার্বিক জাতীয় সংস্কৃতির ব্যাপার আছে। কিন্তু ফ্রাঙ্কফুর্ট বই মেলা যেটা, তার অনুরূপ একটা মেলায় আমি কয়েকবার গেছি, সেটা হচ্ছে বুক এক্সপো, আমেরিকার ওই একই চরিত্রের যেটা ফ্রাঙ্কফুর্ট বই মেলার মতন বুক এক্সপোতে। সেখানে দেখা যাচ্ছে ব্যবসায়ী যারা, তারা অনেক সংগঠিত। আচ্ছা, উন্নত দেশ যেহেতু বহুদিনের চর্চা সেটা আছে, আমাদের যে চর্চা নাই তা না, কিন্তু আমাদের ব্যবসাটা সেরকম নাই। কারণ আমাদের এক সময় আমরা মনে করতাম যে আমাদের শিক্ষিতের হার কম বলে বই বেশি পড়ে না। এখন যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বই পড়ার যে প্রয়োজনীয়তা রাষ্ট্রের মধ্যে দরকার, বই পড়ার চেয়ে চামচামি করলে পদ পাওয়া যায়, এটা সুবিধা হয়ে যায়, সুতরাং বই পড়ার দরকার নেই। তারপরে পরীক্ষায় ভালো করার জন্য শিক্ষকদের সঙ্গে খাতির করে নিলে নাম্বার পাওয়া যায়, জিপিএ 5 পাওয়া যায়। কারণ জীবনে কর্মের সঙ্গে আমাদের শিক্ষার যে নীতি তার সঙ্গে সম্পর্ক নাই, যে ওই মানুষটিকে বিষয়টা না জানলে যে তিনি কাজ করতে পারবেন না, এটা বোঝা যায় না। কিছু ক্ষেত্রে যায়, কিন্তু একটা সার্বিক যে সাংস্কৃতিক মান, সেই মানের সঙ্গে আমাদের কিন্তু এই জাতীয় যে সংস্কৃতি এর যদি সমন্বয় ঘটতো, তাহলে আমাদের বইমেলা কিন্তু অনেক বেশি শক্তিশালী হওয়ার কথা ওদের বইমেলার চেয়ে। ওরা যখন বইমেলাটা করে সেটা হলো একদম ব্যবসায়ীদের মেলা, এবং ব্যবসার যে সংস্কৃতি সেটা তাদের অনেক উন্নত। আমাদের যেমন ধরা যাক, আমাদের এই যে আমাদের এই প্রকাশক মনিরুল হক ভাই, উনি যখন বই বের করেন তাকে যতটা ব্যবসার কথা ভাবতে হয়, তার থেকে সামাজিক যে তার সম্পর্ক সেটাও ভাবতে হয়। এই দায়টা কিন্তু ওনার আছে, সেই দায় কিন্তু আমাদের পশ্চিমের প্রকাশকদের সেটা নাই। আমরা আসি মনিরুল হক আপনার কাছে, যে আলটিমেটলি এখন তো অনেক বিস্তৃত হয়েছে, মেলা অনেক বেড়েছে। আগে বাংলা একাডেমির একটা পরিসরে ছিল, এখন এটা সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত বিশাল, মানে আমি গতকালও গিয়েছি, যে বিশাল একটা আয়োজন, মানে একটা তো আলটিমেটলি এই যে ব্যবসার সংকটটা আসছে, তো বইয়ের বাজারজাতকরণটা, মানে এমনকি বিক্রি, ওভারঅল চলা, মানে সব কিছু মিলিয়ে আপনাদের মানে ব্যবসার জায়গাটায় আপনারা কতটা লাভবান হচ্ছে? আর দেখুন, বাংলাদেশে আমরা যে বইমেলাটা করি, পৃথিবীর কোথাও এত বড় একটি বইমেলা হয় না, এত দিন ব্যাপী, বড় মিন্স এত দিন ব্যাপী। বাইরে 4 দিন 5 দিনের বইমেলা হয়, এবং ইনডোরের মধ্যেই বইমেলাটা হয়। আমরা বিস্তৃত এক মাঠে বইমেলা করি, 1 মাস ব্যাপী বইমেলা করি। এটাকে যদি শুধু বইমেলা বললেই আমি ভুল বলা হবে। এটা একটা আমাদের উৎসবের মাস, আমাদের একটি কি বলে আবেগের মাস। এটাকে সারা বাংলাদেশ থেকে যেভাবে আসে মানুষ এই 21কে কেন্দ্র করে, সেটা একটি চোখে পড়ার মতো দৃশ্য। বাইরের আমি অনেকগুলো বাইরে বইমেলা দেখার সৌভাগ্য হয়েছে, এরকম আবেগ থাকে না। তাই আমরা এখানে শুধু বাণিজ্যটাকেই দেখছি না, এখানে একটা উৎসবের আয়োজনও হয়। আমাদের সাথে একটি সেতু, আমাদের নিজস্ব একটি যোগাযোগের মাধ্যম বলতে পারেন এটা। এই বইমেলাকে কেন্দ্র করে শুধু যে বাংলাদেশ থেকে তা নয়, আমাদের যারা বাংলা ভাষাভাষী পাঠক,
বা লেখক যারা আছেন বাইরে, বাংলাদেশের বাইরে অনেক জায়গায় আমাদের অনেক আমাদের এই দুইজন লেখকও তো দুজন তো বাইরে থেকে আছেনই। এসেছেন বইমেলাকে তারা কিন্তু উপলক্ষ এই যে করে। শুধু বইমেলার জন্য, বইমেলার টানে কিন্তু এখানে এসছেন, অনেকেই আসছেন। আমাদের জানা মতে, আমার জানা মতে অনেকেই আসছেন, হয়তো 7 দিন 10 দিনের জন্য আসেন বইমেলাকে ঘিরে। তাই আমি বলতে চাই, আমরা শুধু বাণিজ্যটাকে বইমেলাতে দেখতে রাজি না। অবশ্যই আমি যেহেতু একজন প্রকাশক, আমাকে আগে বাণিজ্যের কথাও চিন্তা করতে হয়। অবশ্যই মাঝে মাঝে সত্যি কথা বলেছেন যে তারা বাণিজ্যটি দেখেন, আমরা কিছুটা সামাজিক দায়বদ্ধতাও থাকে আমাদের মধ্যে। আমরা একটা যখন বই তারা প্রকাশ করেন, বাইরে যখন প্রকাশ করেন বইটাকে একেবারে খুব ওয়েল এডিটিং করে প্রোডাক্ট হিসেবে দেখেন, একেবারে প্রোডাক্ট হিসেবে দেখেন, আমরা কিন্তু সেটা দেখতে পারি না। মানে ওটা একটা কট্টর আপনি ব্যবসা। বলেছেন না যে বিস্তৃত হয়েছে, আগে ছিল বাংলাদেশ চত্বরে, দেখুন পাঠক সংখ্যা বেড়েছে, মানুষ বেড়েছে, বাংলাদেশের অনেক জনসংখ্যা বেড়েছে, তাই প্রকাশকও বেড়েছে, অনেক লেখক বেড়েছে। আগে আমাদের কিছু লেখক ছিল যাদের এখনও তাদের অনেক চাহিদা, তারাই এই ভিতটা তৈরি করে গেছে পাঠক তৈরি, অস্বীকার করার উপায় নেই যে আমাদের পূর্ববর্তী যারা লেখকরা ছিলেন তারা তৈরি করে গেছেন। তাই মেলাটাকে সোহরাওয়ার্দী উদ্যানের মতো জায়গায় এখনও ঠাঁই পাচ্ছে না, আরও বড় জায়গা চাই। কারণ প্রকাশক বেড়েছে, পাঠকের সংখ্যা বেড়েছে, সেদিক দিয়ে আমরা যে মার্কেটিংটা, সেই মার্কেটিংটা করার মধ্যে আমাদের কিছুটা ঘাটতি আছে। কীরকম ঘাটতি? দেখুন, আপনি যখন একটি প্রোডাক্ট, এটাকে আমি পণ্য হিসেবে দেখতে চাই, প্রথমে বাণিজ্যিকভাবে দেখলে আমার একটি পণ্যকে আমি মানুষের কাছে জানাতে চাই, সেটার মাধ্যমটা কি? বিজ্ঞাপন, প্রচারই প্রচার করতে পারি, কিন্তু আমরা আসলে সেভাবে পারি না। আমাদের যে একটি বইয়ের, আমরা বাংলা ভাষাভাষী, তো আমাদের পাঠক তো সেই বাংলাদেশ, পশ্চিমবঙ্গে এখন আমাদের একটি ভালো মার্কেট হয়েছে, আমাদের বইয়ের বেশ চাহিদা বেড়েছে পশ্চিমবঙ্গে, সেটাও আমরা করতে পেরেছি। দীর্ঘদিন বাংলাদেশি বইমেলা করে আমরা অনেক এখন একটা জায়গায় এসেছি যে না, তাদের সাথে আমরা কম্পিটিশন করতে পারি ভালোভাবে, বরঞ্চ তাদের চেয়ে আমরা অনেক এগিয়ে এখন বইয়ের প্রোডাকশনের দিক দিয়ে, লেখার দিক দিয়ে এগিয়ে। তাই আমরা পারি না ওই যে প্রচারটা, আমরা যে প্রচারটা আমাদের জাতীয় দৈনিক প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, আমরা সেভাবে করতে পারি না। এতটা বিজ্ঞাপনের এত রেট, এবং মেলার সময় আগে যেমন প্রথম আলোয় আমি উল্লেখ করি, অনেক কমে বিজ্ঞাপন আমরা করতে পারতাম, আমাদের জন্য আমরা প্রচুর বিজ্ঞাপন করতে পারতাম এবং মানুষ জানতে পারতো। হয়তো বইটা এখন ক্রয় করছে না, তার সংগ্রহ নিচ্ছে না, 1 মাস 2 মাস পরে নিতে পারছে, কিন্তু সেটাও পারি না। আমরা বারবার দাবি জানিয়েছি, কিন্তু যে আপনারা একটু বিজ্ঞাপনের রেটটা কমিয়ে দেন। ঠিক যে পরিমাণ কমায় একটি বইয়ের বিজ্ঞাপন দিলে যে প্রোডাকশন কস্ট তো আপনাকে ধরতে হবে, তাহলে পাঠকের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এমনি তো আমাদের এখন যে এবারের যে অবস্থাটা, অনেক দাম বেড়ে গেছে বইয়ের বিভিন্ন কারণে, সেটা হয়তো পরবর্তী আমি বলতে পারবো, কিন্তু সেই কারণেই আমরা বাণিজ্যিকভাবে তেমন একটা সফল হতে পারছি না। নাজমুন্নেছা পিয়ারি, আপনি তো আসলে জার্মান জীবনযাপন করছেন, আপনি 2020 সালে রাষ্ট্রীয় 21 পদক পেয়েছেন ভাষা ও সাহিত্যে। তো আপনি যে সর্বশেষ বইটা লিখেছেন, আপনি কবিতার বরপুত্র শহীদ কাদরী, তো আপনার তো এমনকি শহীদ কাদরীর প্রেমের কবিতা, ওইটাও আপনার ভূমিকা এবং সম্পাদনা লিখেছেন। তো আলটিমেটলি শহীদ কাদরীর সব কবিতাই মানে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য, তবুও আমি ওখানে এই প্রেমের কবিতায় 32টা কবিতা বেছে নিয়েছি। আর কবিতার বরপুত্রে আমি প্রবন্ধ আকারে ওর লেখা সম্পর্কে লিখেছি, কারণ আমি দেখেছি ওকে সবসময় নাগরিক কবি বলা হয়, কিন্তু মানে শহীদ কাদরীর সাথে আপনার সম্পর্কটা বা এটা, মানে দর্শকের কাছে যদি এটা করেন, তার সাথে আপনার আবেগ, ভালোবাসা, কিংবা শহীদ কাদরীর সঙ্গে আমার প্রথম পরিচয়ই হয়েছিল একটা কোথাও আড্ডা হচ্ছিল, সেখানে ওর তো খুব ভরাট গলা, খুব আবৃত্তি একটা কবিতা মানে ভাবছিল, বলতে গিয়ে একটা লাইন মনে পড়ছিল না, তো somehow আমার তখন লাইনটা মনে পড়েছিল, লাইনটা বলেছিলাম। এভাবেই তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তো শহীদ কাদরী সবাই জানে খুব আড্ডাবাজ, এবং তার আশেপাশে সবসময় লোকজন থাকতো, এমনকি সে আপনার ধরেন রাত্রেবেলা চাঁদের আলোয় আড্ডা দিচ্ছে, একটা ঠেলাগাড়ি পড়ে আছে, ও তো ভারী শরীর, ঠেলাগাড়ির উপর শুয়ে গল্প করছে, পাশে অনেকে গল্প করছে। আর এখানে তখন বটু ভাই ছিলেন, তারপরে
বেলাল ভাই ছিলেন, অনেকে সেই আড্ডায়। তা আপনার সাথে তার জীবনযাপনের গল্পটা কিরকম? যদি সেই shortly- গল্প এখানে নাই বা থাক। এবার আমার বইয়ের কথা বলি, ওই ওর একটা মানে সেই জন্য তার যে কবিতা প্রকৃতিও কিভাবে এসছে সেটা আমি যাচাই বাছাই করে দেখেছি, এবং কতবার যে ফুলের উল্লেখ আছে, কত সংখ্যা, সেটাও দেখেছি। তো এই বইটা আপনার কবিতার বরপুত্রটা ওই আর কি সেভাবেই লেখা, এবং এখান থেকে আপনার কবিতা নিয়েছি 21টা। প্রবন্ধের বই হলো আমি 21টা কবিতা যুক্ত করেছি। 21 নাম্বারটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, 21শে ফেব্রুয়ারি 21, এই কারণেই। তো এই বই দুটোই এবার নবান্ন প্রকাশনী থেকে বেরিয়েছে এবং বেশ পাঠক সাড়া পাওয়া গেছে আর কি। তবে আমার একটা উল্লেখযোগ্য কথা বলি, যেখানে মুনির ভাই যেখানে আমার পাশেই আছেন, আমি কিন্তু শুধু বাংলা থেকে যে জার্মান থেকে বাংলায় অনুবাদ করেছি তা না, আমি বাংলা থেকেও জার্মান করেছি। যেমন সেটা করেছি আমি একটা ভাবনা থেকে, যে জার্মানিতে যে ছেলেমেয়েরা বড় হচ্ছে, ওরা তো জার্মান ভাষায় স্কুলে যাচ্ছে, বাড়িতেও কথা বলছে, বাবা মার সঙ্গে বাংলা বলছে, সেটাও ওরা না বুঝেই যতটুকু বলছে। তো ওরা যদি আমাদের দেশের কথা, আমাদের দেশের মানুষের কথা জানতে চায়, তো সেটা জার্মান ভাষাতেই ওরা সহজভাবে নিতে পারবে। সেই জন্য আমার সৈয়দ শামসুল হকের বইটা খুব ভালো লেগেছিল, বঙ্গবন্ধুর বীর গাথা, খুব সহজ ভাষায় লেখা। ওটা আমি সরাসরি বাংলা থেকে জার্মানে অনুবাদ করেছি, এবং সেই বইটা আমার পাশে আমার প্রিয় একজন প্রকাশক মুনির ভাই বইটা বের করেছেন, এবং আপনাদের আলোচনায় হাতে আসবে যে এখন তো অনলাইনেও মানুষ বই পড়ে, এবং অনলাইনে বই অনেক বেশি পড়ে এবং কেনেও। সেটা হয়তো মুনির ভাই বলতে পারবেন বইটা কীরকম বিক্রি হচ্ছে। তো বইটা আমি আপনাদের একটু দেখাই। প্রচ্ছদটা রফিকুন নবীর করা ছিল, যেটা আমি সেই প্রচ্ছদটাই নিয়েছি, কারণ প্রচ্ছদটা আমার খুব ভালো লেগেছিল। ঠিক আছে। আর তো আসলে আলোচনা আসছিল যে আসলে ভার্চুয়াল, অনলাইন, হ্যাঁ, আবার কাগজের বই, এরপরে আপনার এই প্রজন্ম, হ্যাঁ, কীরকম, মানে ওভারঅল যদি মূল্যায়ন করা যায় যে অনলাইন, ভার্চুয়াল এবং এই প্রজন্মের এই সব মিক্স করলে আসলে আপনার এখনকার অবস্থাটা কিভাবে মূল্যায়ন করবেন? অনলাইনে তো এটা হচ্ছে নতুন সময়ের দাবি, যে পিডিএফে কিংবা ইলেকট্রনিক মাধ্যমে বই পড়া, সেটা হবে। কিন্তু যেটা প্রকৃত পাঠ, এখনো সেটা কিন্তু কাগজের বইয়ের প্রাধান্য রয়ে গেছে। আরেকটা ব্যাপার সাম্প্রতিককালে কিছুটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অডিও বুক। কারণ অনেকেই ড্রাইভ করেন নিজেরা লম্বা সময় ধরে, তখন অডিও বুকও কিছু কিছু এরকম। এটা বাংলাদেশে মনে হয় কম, বাংলাদেশেও এখন অল্প অল্প শুরু হয়েছে, মানে সেগুলো ঠিক ব্যবসা কর্ম হিসেবে ধরা হয়নি। কেউ কেউ আছেন যে অডিও হয়তো ক্লাসিক কোনো একটা বইকে অডিও বানিয়ে ফেলছেন এবং তারা নিজেদের মতন করে আপলোড করছেন, কিন্তু তার যে কপিরাইট, এই যে আরো আনুষঙ্গিক যে ব্যাপার, একটা ব্যবসা হতে হলে ব্যবসা সংক্রান্ত যেসব সংস্কৃতি থাকার কথা, সেগুলো আমাদের নাই। যেমন ধরা যাক, কপিরাইট আইন সম্পর্কে অবগত আমাদের আইনজীবী নাই বাংলা ভাষায়, কারণ এর কোনো প্রয়োগ নাই। আমাদের একটা বড় অংশ জনপ্রিয়, ওই মনির ভাইরা বলতে পারবেন যে কোনো একটা বই যদি একটু জনপ্রিয় হয়, সেই বই কিন্তু ওনারা ব্যবসা হারান। তার কারণ ওই বই চোরাই মুদ্রণ হয়ে যায়। যে চোরাই মুদ্রণ করে তার তো বই কম্পোজ করতে হয় না, প্রুফ দেখতে হয় না, কিছুই করতে হয় না, সে কোনো রকম এটা ছবি তুলে ছেপে দেয়, নিম্নমানের কাগজ দিয়ে ছেপে দেয়, ভেতরে হয়তো পৃষ্ঠাও থাকে না, কিন্তু সেগুলো কম দামে বিক্রি করতে পারে। তো এক ধরনের মানুষ আছে মনে করে কম দামি জিনিস কিনলে সেটা বোধহয় সে মানে জিতে গেল। আসলে কম দামি জিনিস দিয়ে সবসময় জেতা যায় না, এটা ঠকাই হয়। ওই বইটা তো ছুঁয়ে দেখতেও ভালো লাগে না, মানে কোনো হয়তো পড়তেও ইচ্ছা করে না, বইটা তো কেনে, কম দাম দিয়ে সে কেনে, কিন্তু সেটা তার কাজে লাগে না, পড়ে থাকে, সেরকম একটা হয়। সেই জন্য আমি কিন্তু মনে করি, এটা মনির ভাইরাও ভাবতে পারেন, যে বইয়ের দাম বেশি হওয়া উচিত। এটা আমি বললে সবাই হাসাহাসি করবে, কিন্তু এটা আমাদের বাংলাদেশের মানুষের একটা দুর্বল মানসিকতা, যে যখন বুঝতে পারবে যে বইয়ের দাম বেশি, অর্থাৎ এই বইয়ের পেছনে পেশাদারিত্বের অবদান আছে। এই যে একজন প্রুফ রিডার যে জীবন ধারণ করতে পারছেন না, যে প্রুফ রিডিংয়ে তার যে আয় হবে, সে আয়টা ন্যূনতম যে তার উপার্জনের যে হার, তাকে স্পর্শ করছে না। আমি একবার হিসাব করে দেখেছিলাম যে আমাদের একজন প্রতিদিনকার যে দৈনিক মজুরিতে কাজ করেন, তার থেকে একজন প্রুফ রিডার কিন্তু কম টাকা পান। ধরেন একজন, এখন বাংলাদেশে আমি যদিও জানি 700-800 টাকা প্রতিদিনের মজুরি একজন ছোটা মানে
অথচ এটা কিন্তু একটা কিন্তু সৃজনশীল হ্যাঁ, কাজ। কিন্তু একদিনে একজন প্রুফরিডারের পক্ষে এক ফর্মার বেশি প্রুফ দেখা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, এক ফর্মার যতগুলো শব্দ তিন মানে quality দেখলে আর কি। মানে ওইরকম। এখন সুতরাং প্রুফরিডার ভালো পাওয়া যাচ্ছে না, বইয়ে ভুল থাকছে। এটাই। ঠিক একই রকমভাবে তিনি একজন হয়তো সম্পাদক পালতে পারবেন না, কারণ একজন সম্পাদককে যেভাবে একটা হাউস এডিটর বলে যে টার্ম বলে, সেই টার্মে একজন মানুষকে তিনি বুঝতে পারবেন না, কারণ তাহলে বইয়ের দাম বেড়ে যাবে। তার বইয়ের প্রকাশনের যে দাম বইয়ের, এটা কোনো দামই না, কিন্তু আমাদের পাঠকদের মানসিকতা হচ্ছে যে বইয়ের দাম বেশি, এটা এই কথা বলে। সেই জন্য আমি মনে করি বইয়ের দাম বেশি হওয়ার জন্য একটা ক্যাম্পেইন হওয়া উচিত। এটা আমার কথা ওনারা হয়তো শুনবেন না, কিন্তু এটা আমি এখন থেকে আমি বলতে চাই যে বইয়ের দাম যে বেশি সেটার প্রমাণ বইয়ের গায়ে থাকতে হবে, তার মুদ্রণ সৌকর্যে থাকতে হবে। আমরা শুধু মুদ্রণ সৌকর্য ছাড়া কিন্তু অন্য কিছু আর প্রায় বিবেচনা করি না। একজন লেখক যখন একটা পাণ্ডুলিপি প্রকাশককে দেবেন, লেখকেরও কিন্তু দায় আছে বইটি সম্পাদকের কাছ থেকে উৎকর্ষ করানো। উন্নত দেশগুলোতে একটা সুবিধা আছে যে তারা এজেন্টরা অনেকগুলো কাজ করে দেন, তার কারণ মার্কেটটা বড়। এখন তারা দাবি করবেন, নিশ্চয়ই প্রকাশকরা বলবেন আমাদের মার্কেট ছোট, আমরা কি করে করব। সেই ক্ষেত্রে যারা জেনুইন লেখক তাদের কিন্তু দায় আছে তার রচনাটা ভালো সম্পাদককে দিয়ে সম্পাদনা করানো। কিন্তু আমাদের লেখকরা কি করেন, পেন ড্রাইভের মধ্যে পাণ্ডুলিপি তৈরি করে নিয়ে এসে প্রকাশককে দিয়ে বলেন এটি বের করে দেন, তো প্রকাশক বের করে দেন, যার ফলে বইটা সস্তা হচ্ছে কিন্তু বইটা পাঠযোগ্য হচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে কি মানে মনিরুল হক, আপনি প্রকাশকের তো দায় আছে, এটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে আপনার লেখকেরও দায় আছে, আমি যেটা বলছি লেখকেরও দায় আছে, কিন্তু লেখকও কিন্তু দায়বদ্ধ হচ্ছেন না। যখন এক প্রকাশক হয়তো বললেন যে আপনার বইটা ভালো করে এডিট করে নিয়ে আসেন, উনি হয়তো বললেন একজন লেখককে, সেই লেখক তখন এমন প্রকাশক খুঁজবে যে কথা জিজ্ঞাসা করবে না। যেমন এটার সাথে আমি একটা অ্যাড করি, যেটা বইটা পাঠকের কাছে যাওয়ার উদ্দেশ্য নয়। আপনার এই বুধবারেও কিন্তু আপনার 64টা বই বেরিয়েছে মেলায়, এমনকি এই যাবৎকালে মানে এইবারের মেলায় 2648টা বই বেরিয়েছে। বইয়ের সংখ্যা কিন্তু বেশি, মানে বইয়ের সংখ্যা, লেখকের সংখ্যা, এমনকি কোয়ালিটি, এই সব মিলে মানে আপনারা আসলে কোন দিকটা বেশি বিবেচনা করেন? আপনারা কি মানে সেই আশানুরূপ লেখক পাচ্ছেন কিনা যাদের বই একচেটিয়া চলে, বা আপনারা লাভবান হতে পারছেন? দেখুন, অপ্রিয় সত্য কথা, আমাদের দেশে এখন লেখক সংকট চলছে, ভালো লেখার সংকট চলছে। কারণ ভালো লিখতে হলে যে পরিশ্রমটা করা দরকার একজন লেখকের, পড়াশোনা করা দরকার, তা কিন্তু করছে না। দেখুন তরুণ লেখকরা তারা বই লিখে কোনো রকম প্রকাশ হোক, বইটা পাঠকের কি গেল, এই সুযোগটা তো আপনারাও দিচ্ছেন না, আমরা দিচ্ছি, বাধ্য হয়ে করছি অনেকটা। আবার কিছু প্রকাশক আছেন, আমরা যেমন নতুন লেখক যারা, তারা কিছু পয়সার বিনিময়ে বই প্রকাশ করেন, পয়সা পায়, বই প্রকাশ করে, কি হলো সেটা দেখছে না। তো যখনই আমরা এটা যাচাই করতে চাই, চেষ্টা করি, তখন আমাদের জন্য খুব অসুবিধা হয়ে যায়। কিন্তু আমাকে দেখতে হয় যে পাঠকের কথাই তো আমাকে চিন্তা করতে সর্বপ্রথম, আমি কি ছাপছি, কি প্রকাশ করছি, তার কি উপকারে আসবে, সেটাই তো আমার মুখ্য। খালি বাণিজ্য করলেই তো চলবে না, অবশ্যই বাণিজ্য করব, কিন্তু সেই সৃজনশীল ভালো বইয়ের মধ্যে কিন্তু বাণিজ্য আছে। আমি ভালো বইয়ের পাঠক আছে বাংলাদেশে অনেক, আমরা এই কয়েক বছর দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয়ের উপরে বই চাচ্ছে, ভালো বইয়ের কদর আছে। কিন্তু খারাপ বইগুলো হয়তো সাময়িকভাবে অনেক বিক্রি হচ্ছে, কিন্তু 1-2 বছর পর তাদের খুঁজে পাওয়া যায় না। এখন আরেকটি ট্রেন্ড বের হয়েছে, হয়তো মানে আমি দেখতে পাচ্ছি, আমি আজকেও দেখলাম কয়েকটা বইয়ের নাম দেখে আমার নিজে অনেক বিক্রি হচ্ছে, হয়তোবা কি বিক্রি হচ্ছে, কিন্তু নাম বলে আমি প্রকাশক নিজেই লজ্জিত, এটা কেন করবে, আরেকটা বইয়ের নকল করে সেম নামটা দিয়ে দিল। আচ্ছা, কিন্তু এগুলো দেখতে হবে তো আমাদের, কিন্তু কি লিখছে, আমি কয়েকটা বই পড়ে আর পড়তে পারিনি। এখন যারা খুব জনপ্রিয় তুমুল লেখা লিখছেন, কিছু হয়তো ইউটিউবার আছেন, সেলিব্রিটি আছেন, আসলে কি আমি কি সাহিত্য পড়বো না সেলিব্রিটিকে নামটা নিব, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নাহলে আমাদের প্রকাশনার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হবে। আমি মনে করি এইগুলোর কারণে, এই আগাছা কিছু লেখার কারণে আমাদের ভালো যে মানের লেখা যারা লিখছেন তারা কিন্তু হারিয়ে যাচ্ছেন, তারা ঠিক ওই প্রতিযোগিতায় টিকতে পারছেন না। একজন প্রকাশক তখন বলে, আরে ওইটা 5000 বিঘা, আমারটা 500 বিঘা, কিন্তু 500 তাটা সলিড লেখা, ভালো লেখা, সেটার বড় অভাব। সেদিক দিয়ে আমি মনে করি যে আমাদের প্রতিটা বই, মাজার ভাই তো বললো যে সম্পাদিত হওয়া উচিত, আমরা পারি না, আমাদের অর্থনৈতিক, আমাদের মার্কেটটা খুবই সীমিত, যার কারণে পারি না। যেমন ইউরোপ আমেরিকার বই মিলিয়ন কপি ছাপায়, বিভিন্ন ভাষায় ছাপায়, তাদের কোনো প্রবলেম হয় না, এবং লেখকরা প্রচুর রয়্যালটি পান। জি জি, হ্যাঁ, লেখকও সেখানে ছাড় দেন হয়তো বা, কিন্তু আমাদের তো এখানে কোনো
ছাড়ই নেই। আমি এবারই বলি, এবার কাগজের অত্যাধিক, শুধু কাগজ নয়, সব কিছু মিলে প্রচুর দাম। বই আমি নিজে স্ট্যাটাস দিয়েছিলাম একটা, যে আমি এবার কোনো বই প্রকাশ করতে পারবো না, এত মূল্য। যদিও আমার সেই ওয়াদাটা শেষ পর্যন্ত আমি রাখতে পারি, কম করেছি, অনেক কম। গতবার 100-র উপরে বই করেছিলাম, এবার 40টাও করেছি, তারপরে কম করেছি। তারপরে কিছু নেশা তো এটা, কিছু ভালো পাণ্ডুলিপি যখন আসে তখন আর চিন্তা করি না। তারপরে পাঠকদের কথা আমাদের চিন্তা করতে হয়। আমার তো, আমি একটা বই প্রকাশ করতে আমি গুদামজাত করলেই হবে না, আমার পাঠক কিনতে হবে। আমাদের মানুষের কিছুটা অর্থনৈতিক দিক চিন্তা, কারা বই কেনেন সেটা বিবেচনা করতে হবে। আমাদের জরিপে আছে একদম মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের বই কিনেন। যারা একদম উচ্চবিত্ত তারা কিন্তু খুব একটা বই কেনেন না, এবং মেলাও আসেন না। স্টুডেন্টরা আসেন, স্টুডেন্টরা বই কিনেন, তারা টিফিনের টাকা জমিয়ে একটা বই কিনেন, সারা বছর অপেক্ষা করেন নতুন বই কিনবো, ভালো বই। কিন্তু আমি যদি ভালো সেই বইটা না দিতে পারি, আমার পাঠকই তো নষ্ট হচ্ছে। এটাই আপা, আপনি কাছে যাই এখন, সরি। তো এই যে বলা হচ্ছে যে বইয়ের সংখ্যা বাড়ছে, লেখকের সংখ্যা কম, তো আপনি বাংলাদেশের বই মানে আপনি জার্মান বসে কি রকম পড়ছেন? বা আমি সবসময় খুব একটা পড়বা না, আমি কবিতা পড়তে খুব ভালোবাসতাম, কারণ কবিতা সহজে ফুরিয়ে যায় কিন্তু অনেক ভাবা যায়। তো সেই জন্য, তবে আমি যেভাবে দেশে থাকলে বই পড়তাম, বাইরে তো সেভাবে বাংলা বই হাতেও পাই না, পড়াও হয় না। সেই জন্য উনি যে কথাগুলো বললেন, অনেকেই যে লিখছে তাদেরকে দেখছি, তাদের বই দেখছি, তাদের বই হাতে নিয়েও দেখছি, সুন্দর মলাট, কিন্তু ভেতরে কি আছে আমি ঠিক করে এই মুহূর্তে বলতে পারবো না। তার মানে আপনার আসলে ওরকম বই আপনাকে টানছেও না আসলে, যে খুব আলোচনা হচ্ছে, যে হ্যাঁ খুব সারা পড়ছে এই টাইপের বইয়ের, সেটাও খানিকটা। হ্যাঁ, আপনার কি মনে হয়? আমি একটু বলি, আমি একজন বাংলাদেশের একজন বড় কবিকে, সে প্রয়াত, প্রশ্ন করেছিলাম, ভাই 12 মাসে 12টা কবিতা লিখতে পারেন না? তা আমাকে ডেকে বলল, শোনো, কবিতা লেখা এত সহজ নয়। একটা কবিতা লিখতে আমার হয়তো 6 মাসও চলে যায়, হয়তো 6 লাইনের কবিতা। আমি কিন্তু আর ঢুকতে পারি না এখানে। হয়তো অনেক কবিতা লেখা যায়, কিন্তু এত সহজ না কবিতা লেখা। আমি মনে করি কবিতা লেখাটা অনেক কঠিন, এবং একটা কবিতা একটি জাতিকে উদ্বুদ্ধ করে। না, আমরা দেখছি যে মেলায় এবারও যে আজকে রিপোর্ট দেখলাম যে আপনার কবিতার বই সবচেয়ে বেশি। এখন একটা হয় কি, যে একটা সৃজনশীল আবেগ একটা তো থাকে, যে যেহেতু আমাদের একটা বই মেলা আছে এবং মানুষ কিন্তু নিজেদেরকে প্রদর্শন করতে ভালোবাসে, এটা একটা মানুষের স্বাভাবিক ধরন। তো যার একটু লেখার সামর্থ্য আছে, সে তখন মনে করে যে আমি তো লিখতে পারছি, সুতরাং আমি একটা বই করে ফেলি এবং কাজ হবে। কিন্তু বই করে ফেলা এবং লেখার সামর্থ্য নিজের যা আছে, এটা তো পরীক্ষা করার একটা ব্যাপার থাকা দরকার। আমাদের তরুণ বয়সে আমরা যখন লেখালেখি শুরু করি, তখন আমরা কিন্তু হাত মক্স করতাম পত্রপত্রিকায় লেখা ছেপে, এবং তখন পত্রিকাগুলো সম্পাদকরা থাকতেন, তারা অনেক কিছু অনেকটা শিক্ষকের মতন তারা দেখতেন, ফিল্টারিং হতো একটা, যার ফলে লেখকেরা বুঝে যেত যে তার অবস্থানটা কি। তিনি যখন বই করতে যেতেন তখন একটু চিন্তা করতেন, এটা তো অত ভালো হয় নাই, এটা একটু যত্ন করি, কাউকে না কাউকে দেখাতেন। আমি একটা উদাহরণ দিই আপনাকে। আজকে থেকে 100 বছর আগে বেগম রোকেয়া 1912 সালে তার যে বিখ্যাত উপন্যাস পদ্মরাগ, এটি উনি প্রথম লেখেন। তারপরে তিনি প্রায় 12 বছর এটা ফেলে রেখেছিলেন না, মানে এটা কয়েকজনকে দেখিয়েছেন। আরেকজন অধ্যাপক, বাংলা সাহিত্যের অধ্যাপক, সেটা দেখে দিয়েছিলেন। তারপরে তিনি নিশ্চিত হতে পারেননি বইটা বের করা যাবে কিনা। এটা হচ্ছে লেখকের নিজের উৎকর্ষ সম্পর্কে নিজের জিজ্ঞাসা থেকে অনুসন্ধান। এখন আমাদের যারা লিখছেন তরুণ, তারা চিন্তা করছেন, তার কারণ তাদের সামনে কোনো উন্নত সংস্কৃতি নাই। তারা একজন বড় লেখকের সঙ্গে, বড় লেখক বলতে একজন প্রকৃত লেখক, যে আমি বড় লেখক করতে বলছি না, লেখালেখিতে একটা অনুশীলনের মধ্য দিয়ে যে প্রকাশ করা, তার যে মূল্য, এবং যিনি অনুশীলন না করে প্রকাশ করছেন তার যে মূল্য, সেটা যদি সমান থাকে, তাহলে তো আপনার এর কোনো বিচার হবে না। পাশ্চাত্য জগৎগুলোতে যেটা আছে, যেগুলো জনপ্রিয় রচনা, সেগুলার কোট আনকোট একটা মানে ধারা আছে, তারা বুঝতে পারে। কিন্তু ওই যে জনপ্রিয় লেখাগুলো, সেগুলো এত কষ্টি পাথরে যাচাই করে যাওয়া হয় যে একজন অত্যন্ত পরিশীলিত পাঠকও কিন্তু ওই বই পড়লে বুঝতে পারবেন যে জনপ্রিয়তার জন্য করা, পপুলিস্ট যে ধারা, সেই ধারাতে করা, কিন্তু সেইটার মধ্যে সেই যত্নটা আছে। আবার এই যে আবেগ সম্পন্ন মানুষ যারা, অনেকে পরিবারের প্রয়োজনে করেন, তাদের জন্য কিন্তু খোলা আছে। কিন্তু তারা কখনো নিজেদেরকে প্রিটেন্ড করেন না তারা বড় লেখক।
তারা যখন আবার ওই রকম কোনো প্রসেসের মধ্যে দিয়ে লেখালেখি করেন, হয়তো কোনো একজন লেখক সেলফ পাবলিশিং মেথডে হয়তো বই করলেন, যেমন আমি সাম্প্রতিককালে একজন কানাডিয়ান লেখকের কথা বলতে পারি, রূপি কৌর, 20-22 বছরের একটা মেয়ে। সে তার লাইফস্টাইলের সঙ্গে তার কবিতার একটা জনরা তৈরি করেছে, এবং সে বুঝতে পেরেছে তার মানে সে জগতের যে জগতে সে চলাফেরা করে, বুঝতে পেরেছে এটা জনপ্রিয় হতে পারে। সে সচেতনভাবে যা কিছু করার, এডিটিং করা হোক, যাই কিছু করা হোক, সে তার নিজের দায়িত্বে করেছে, করে সেলফ পাবলিশিং মেথডে গেছে, এবং এর মার্কেটিংটাও কিন্তু সে নিজে কন্ট্রোল করে। নিজে কন্ট্রোল করে মানে যেহেতু সেখানে একটা মেকানিজম আছে, যে মেকানিজমে একটা বৃহত্তর বাজারে যাওয়া যাবে, কিন্তু সে নিজে করেছে সেটা, কিন্তু সবগুলো পেশাদারিত্ব অনুসরণ করেই সে করেছে, তার বই জনপ্রিয় হচ্ছে। আবার খুব অল্প সংখ্যক, হয়তো 10 কপি বই বের করবে, সেরকম প্রকাশকও আছে, তারা কিন্তু বসে আছে। আবার এমন আছে যে আপনি লেখক হতে চান, হয়তো আপনার প্রথম বইটি ভালো প্রকাশক বের করবে না, আপনি নিজেই বের করবেন, আমরা আপনাকে সম্পাদনার সহযোগিতা দেব। ওই লেখক তখন ওই তাদের পেশাদারিত্ব যেসব মানে জায়গা আছে সেসব জায়গায় যায়। সুতরাং তারা যদি বই কম দামে দেয়, যখন ওই প্রকাশকের নামে বইটা বেরোবে, তখন প্রকাশকও জানবে এই বইটা সেলফ পাবলিশড, এবং এর উদ্দেশ্য বাণিজ্য নয়, এর উদ্দেশ্য লেখকের আবেগকে সন্তুষ্ট করা। যদি কোনো পাঠক কেনেন, সেটা বুঝেই কিনবে, কিন্তু তাদের বইয়ের দামের সঙ্গে, তাদের বইয়ের বিবেচনার সঙ্গে মূল ধারার যে বইয়ের বিবেচনা কখনো এক হবে না। কিন্তু আবার একটা অদ্ভুত ব্যাপার, এই ধরনের লেখকদের মধ্যে যারা পটেনশিয়াল, তারা যেন আবার মূল ধারায় প্রবেশ করতে পারেন, তার জন্য কিন্তু উইন্ডো আছে তাদের। এখন আমাদের প্রকাশকেরা তো তারা এখনো ব্যবসায়ী হয়নি, তারা এখনো শৌখিন। যেমন মনিরুল হককে আমি বলতে পারি তারা বংশানুক্রমিক ব্যবসায়ী, তারা মূলত বইয়ের ব্যবসা করছেন, বংশানুক্রমিকভাবে পাঠকদেরকে বই দিচ্ছেন, বিক্রি হচ্ছে, টাকা আসছে। এবং তখন তাদের পূর্বপুরুষেরা যে লেখকদেরকে পেতেন, তারা কিন্তু নিজেদেরকে তাদের মতন করে পরিশীলন করেই তারা আসতেন ন্যূনতম। আমার মনে আছে 70-এর দশকে, 80-এর দশকে কোনো প্রেসে গেলে যে কোনো প্রেস থেকে বই করা যেত না। হ্যাঁ, যেমন আমার স্টার প্রেসের কথা মনে আছে, স্টার প্রেসে গেলে ওইখানে পেশাদার প্রুফরিডার ছিল, কারণ ওই পদ্ধতিটাই এমন ছিল। হয়তো এখনকার মতন পেশাদার এডিটর নাই, কিন্তু ওরা এরকম নিষ্ঠুরভাবে প্রুফরিডাররা লেখকদেরকে অপমান করতো। আমার মনে আছে প্রুফরিডারের তেজ বেশি, কারণ তিনি জানেন কি করে ইয়ে করতে হয়, বই এইভাবে হয় না, এটা এইভাবে টাইপ দিলে হবে না, মার্কিং করে দেখে তারা বই করতেন। যে কারণে ওই ভালো প্রেস থেকে ছাপা হলে, এখনও দেখবেন যে পুরনো লোকেরা এই কনসেপশন ইয়ে করে যে ভালো প্রেসে গেলে বোধহয় ভালো ছাপা হবে। ভালো প্রেস বলতে আমরা মনে করি একটা যেখানে মুদ্রণ করা হয়, এবং তখন মুদ্রণ যারা করতো তারা একটা সাংস্কৃতিক জায়গার মধ্যে ছিল, এখন সেটা নাই, এখন রূপান্তর হয়ে গেছে অন্যভাবে, এটা অন্যভাবে আমাদের দেখতে। প্রকাশক মনিরুল হক সাহেবের কাছে তো আসলে এই যে ভার্চুয়াল এবং অনলাইন মার্কেটিং এবং আজকের যে ছাপার বই, এই টোটাল জিনিসটার সাথে আপনারা কতটুক মানে অ্যাডজাস্ট করতে পারছেন? দেখুন, পৃথিবী তো আর পিছিয়ে থাকবে না, এখন টেকনোলজির যুগ, তাই আমাদেরকেও টেকনোলজি যেদিকে যাচ্ছে আমাদের সেদিকেই দাবিত হতে হচ্ছে। তারপর আমি বিশ্বাস করি যতই আপনি অনলাইনে বই পড়ুন বা সকালেই পড়ুন, কিন্তু আপনাকে হার্ড কপিটা চাই, এটা একটা আলাদা গন্ধ, ওই যে কাগজের গন্ধ, মুদ্রণের গন্ধটাই একটা আলাদা। আপনি পত্রিকা কিন্তু অনলাইনে পড়তে পারেন 12টা বাজে, তারপরে সকালে ঘুমতে উঠি পত্রিকাটা একটু দেখতে, এটা একটা অভ্যাস দেখতে হয়। তাই মনে করি যে অনলাইন তো অবশ্যই আমাদের জন্য অনেক উপকার, খুব দ্রুত বই পাওয়া যায়, পড়তে পারে। তারপরে আমাদের এখন যে আমাদের একটা মার্কেটিংয়ের একটা বড় মাধ্যম হয়ে গেছে অনলাইন, অনেকগুলো আমাদের বাংলাদেশে বেশ বড় কিছু অনলাইন প্ল্যাটফর্ম এসছে, তারা প্রচুর বই এই পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছে হার্ড কপি। ডিজিটালটা এখনও আসেনি, ওইভাবে হচ্ছে কম, অনেক কম, এখনও ঠিক সেইভাবে চালু হচ্ছে না হয়তো আমাদের, কিন্তু অনলাইনে হার্ড কপি বই নিচ্ছে, পাঠকের তার বইয়ের জন্য যেতে হচ্ছে না, সে তার ওয়েবসাইটে গিয়ে হিট করলেই বইটা পেয়ে যাচ্ছে, অর্ডার দিচ্ছে, বইটা পৌঁছে যাচ্ছে। এটা একটা ভালো মাধ্যম আমি মনে করি। আমাদের প্রতিদিন অনেক বই এভাবে বিক্রি হয়, এখন অনেকেই করছে। এবং সবচেয়ে মজার ব্যাপার আমার কাছে খুবই, আমি কয়েকজন আমি কথা বলেছি, তুই 1-2টা বই কিনে এসে আমাদের শোরুম থেকে কিনে, তো স্টুডেন্ট, তা আমি জিজ্ঞাসা করি, আচ্ছা তোমরা ভাই কয়টা বই কিনো? এই ডেলি হয়তো 2-3টা অর্ডার পাই, আমরা এটা কিনে বিক্রি করি। তাই কি না, আমরা তো স্টুডেন্ট, ঘরে বসে করি, আমাদের কিছু ইনকাম হয়, প্লাস এই বইটাও আমি পড়ে ফেলেই পাই, বইটা নিয়ে পড়ে তাকে ডেলিভারি দিয়ে দেয়।
তো এটা আমি মনে করি এটা খুব ভালো। আর যে সবচেয়ে বলে আমরা তো বইয়ের সাথে থাকছি, ভালো কাজের সাথে আছি। জি জি। তো এইটাই আমি মনে করি এখন আমাদের অনেক বেড়েছে এইটা, এই পত্রিকা নিউজ পেপার থেকেও আমাদের এই প্রচারটা ভালো হয়েছে এবং আমাদের প্রতিটা পাবলিকেশনসে এখন যাচ্ছে, ওয়েবসাইটে যাচ্ছে, তারা নিজেরাও যাচ্ছে, অনেকেই গিয়েছেন, আর কিছু বড় তো আছে, যেমন রকমার একটা বড়। এটা কি আপনার ওই যে প্রিন্ট মিডিয়ার সাথে একটা কোনো চ্যালেঞ্জ আছে যে? না না না, এরা কিন্তু এখন হার্ড কপি আমাদের কাছ থেকে নিয়েই বিক্রি করছে, সফট কপি দিচ্ছে, পিডিএফ ভার্সনও দিচ্ছে, কিন্তু এটা এখনো বাংলাদেশে তেমন সারা ফেলতে পারে না। হয়তো হবে এটাও যাবে। আমাদের কোনো ইয়ে নেই, আমাদের তো পাঠক দরকার, কারণ বই গেলে তো পয়সা দিয়েই কিনছে, তখন আমরা তো কস্ট কম, এটা প্রফিট তো হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের যে চাহিদা, এখনো হার্ড কপি তাদের পছন্দ খুব কম। আমি গত মাসে আমার একটি অনলাইন প্ল্যাটফর্মে কিছু পিডিএফ ভার্সনে আমি সামান্য বিল পেয়েছি, তো আমার দেখলাম যে না, যাই হোক আসলে হচ্ছে তো, কিন্তু অথচ প্রতিদিন আমি আমার শোরুম থেকে অনলাইনে বই যাচ্ছে, বেশ কিছু বই যাচ্ছে প্রতিদিন। যে আপনাকে যদি বলি যে আমাদের নেক্সট জেনারেশন মানে তরুণ প্রজন্মের লেখার সম্পর্কে আপনার যদি মূল্যায়ন করেন। আমাদের ওরকম নিরাশ হবার মতো কিছু নেই আমার মনে হয়, কারণ আমি এই বইমেলাতে বেশ কিছু তরুণদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আপনার ফেসবুকে ছবিও দেখেছি যে তরুণদের সাথে আমার ক্যাফেতে বসে গল্প হচ্ছে, তো আমি দেখলাম যে ওরা খুব দ্রুত পড়ে ফেলতে পারে, কিন্তু একটা জিনিস হাতে নিয়ে, একটা বই নিয়ে একটু উল্টে পাল্টে কিন্তু ভেতরে ঢুকে যেতে পারে। এটা একটা আমার মনে হয় ওদের ভেতরে অনেক কিছু, হ্যাঁ শার্পনেসটা ওদের ভালো, কারণ ওরা অনেক কিছু দেখতে পাচ্ছে যেগুলো আমাদের সময় আমরা একসঙ্গে এত কিছু পেতাম না। এবং ওরা অনলাইনে থাকুক, যাই থাকুক, ওরা নিজেদের লেখার ব্যাপারে অনেকে সচেতন এবং ভালো লেখাও হচ্ছে, অনেক হচ্ছে না যে তা না, হয়তো পরিমাণ বেশি হওয়াতে আমরা দেখছি যে অনেক ভালো লেখা নেই, কিন্তু এর ভেতরেও ভালো লেখা আছে। এবং এখানে আমি একটু ইন্টারফেয়ার করি, আসলে তরুণরা অনেকেই ভালো লিখছেন, আমি কারোর নাম, অনেকজন বেশ ভালো লিখছেন। অধিকাংশ তরুণদের একদম পড়াশোনা নাই। আমি যখন একজন আমার কাছে একটা তরুণ লেখক আসেন, বইও বেরিয়েছে, আমি যখন বলি এগুলো পড়েছেন আপনি, এগুলো পড়েছেন, বলতেই পারে না। এখন যদি বাংলা সাহিত্য, বিশ্বতে বাদই দিলাম, বাংলা সাহিত্য যদি না জানে, রবীন্দ্রনাথকে যদি না পড়ে, মানিক বন্দ্যোপাধ্যায় যদি না পড়ে, মানে আরও অনেক নাম, আমি বিভূতিভূষণ না পড়ে, আমাদের যারা আছেন, আমাদের দেশি যারা আছেন, না পড়েন, তাহলে লিখবেন কোত্থেকে? পড়তেই চায় না তরুণরা। একেবারেই আমাকে এবারও প্রশ্ন করেছে ভাষা আন্দোলনের উপরে কেন বই নাই। আসলে আমিও অবাক, পাই না, কোনো পাণ্ডুলিপি পাই না। ওই যে কষ্ট করতে হবে, ওইটা তো উপন্যাস না, কবিতা না, লিখে দিলাম, গবেষণাই তো করে না, এই কষ্টটাই করতে চায়। আমাদের মনে হয় যে হুমায়ুন আহমেদের একটা ক্রেজ যেটা ছিল, এরপরে ওভাবে না, এখন বই বলতে কিন্তু আমি একটা লক্ষ্য করেছি আমাদের দেশের মানে অধিকাংশ মানুষই বই বলতে শুধু মনে করে গল্প, উপন্যাস, কবিতা। বই তো শুধু তা নয়। যেমন মনিরুল হককে যদি প্রকাশক হিসেবে দাঁড়াতে হয়, তাকে শুধু গল্প, উপন্যাস, কবিতা বের করলে হবে না। যদি তিনি, কিন্তু আমি রিপোর্ট দেখলাম যে আসলে আমাদের গবেষণা গ্রন্থের যে অভাব, যেটা হলো যে ভাষা উপরে বই উনি পাণ্ডুলিপি পাচ্ছেন না। গবেষণা হয় কি, আমাদের জাতীয় জীবনের কতগুলো প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনীয়তাগুলোকে আমাদের যদি অ্যাড্রেস করতে না পারি আমরা পেশাদারিত্বের সঙ্গে, পেশাদারিত্ব বলতে আমি গভীরতার সঙ্গে, সিরিয়াসনেস দিয়ে যদি আমরা না দেখি, যে যেগুলো আমাদের প্রধান বিষয় সেগুলোকে যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে তো হবে না। এখন একটা গল্প বা উপন্যাস মানে হোক বা না হোক, আমরা বিচার করি বা না করি, আপাত দৃষ্টিতে একটা গল্প দাঁড় করিয়ে নামিয়ে দেওয়া যায়, সেটা খুব সহজে হয়তো করে দেওয়া যায়। ভালো লেখকদের জন্য সেটাও সহজ নয়, মানে সেটাও খুব কঠিন কাজ, কিন্তু করে ফেলা যায়। কিন্তু এরকম একটা বই লিখতে গেলে তাকে কিছু পড়াশোনা করতে হয়, যেটা মনির ভাই যেটা বলেন সেটা একটা বাস্তবতা। এখন এই বাস্তবতাটা তখনই অনুভূত হবে যখন প্রকাশকও মনে করবেন আমি যেন তেন জিনিস দিয়ে আমি বাণিজ্যটা করতে পারবো না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে বাণিজ্য করার নানান রকমের কৌশল আছে পাঠকদের কাছে বই না পৌঁছেও, সেটা নিয়ে আমার আপত্তি। যে ধরা যাক আমি সরকারি ক্রয়ের মধ্যে যদি আমি কোনোভাবে ঢুকে পড়তে পারি, কোনো রকম প্রভাব বিস্তার করে, কোনো রকম চামচামি করে যদি ঢুকে পড়তে পারি, তাহলে আমার কষ্ট করে লেখার আমার দরকার কি? জিনিসটা হচ্ছে এরকম। সেই জন্য আমি কিন্তু সেটা একটা ক্ষতি করেছে, সেটা ক্ষতি করেছে আমাদের। আমি এই জন্য মনে করি বেশি দামের বই এবং খুচরো পাঠক যারা, যে আমরা পাঠকের জন্য বই করি, এরকম একটা ক্যাম্পেইন যদি হয় যে আপনি বেশি দামে বই কিনুন, যথার্থ বই কিনুন, তাহলে আমার ধারণা আমাদের যে ভালো পাঠকরা যারা আছে, আমাদের কিন্তু বিরাট সংখ্যক ভালো পাঠক আছেন। আমি তার একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। আমি একটা সময় আমি দীর্ঘদিন বইয়ের দোকানে বসে থাকতাম,
তা আমি একটা দোকানে বসে দেখি যে অক্সফোর্ডের এত দামি দামি বই, ওই যে শর্ট ইন্ট্রোডাকশন, অনেক কপি বিক্রি হলো। তা আমি বললাম যে বাংলাদেশে নাকি পাঠক নাই, 1200 টাকা 1300 টাকা দিয়ে একটা 300 পৃষ্ঠার বই তাহলে কারা কিনে? হ্যাঁ, তখন বলে যে না, ওই ভালো বই তো এগুলো, ওরা নিশ্চিন্তে চোখ বন্ধ করে ওরা কিনে 1200 টাকা দিয়ে। আমি বললাম তাহলে আমাদের একটা বাংলা টেক্সট কেন 500 টাকা দিয়ে বা 300 টাকা দিয়ে বইটা কিনবে না? তার কারণ বাংলা বইয়ের উপরে যারা ভালো পাঠক তাদের আস্থা নেই যে এই বইটি বিশ্বাস করা যায় কিনা, এই বইটি প্রকাশনা সংস্কৃতি মেনে প্রকাশ করেছে কিনা, সেই আস্থাটা তারা নামকরা প্রকাশকদের কাছ থেকেও পায় না। মানে এটা অনেক সময় আমি নিজে যেহেতু বইয়ের মানুষের সঙ্গে আমার কথাবার্তা, এবং আমি প্রচুর মানুষের ইন্টারভিউ করি বইয়ের দোকানে, জি, জি। এমনি খামা নিজের আপনার curiosity curiosity, থেকে। হ্যাঁ। তখন আমি দেখেছি এটা কিন্তু অকপটে আমাকে বলে, মানে এমনকি পশ্চিমবঙ্গের নামকরা প্রকাশকদের বই ওরা বেশি দাম দিয়ে কিনতে চায়, কারণ তারা আমাদের তুলনায় অনেক ভালো জি, জি। একটা বইকে পেশাদারিত্বের সঙ্গে বের করতে পারে। হয়তো মানে অজানা প্রকাশক হলে হয়তো কেনে না, কিন্তু যারা বিষয় খোঁজে, যেরকম মনির ভাই বললেন যে ভাষা আন্দোলনের উপর বই নাই, কেন নাই? যারা বিষয় খোঁজে ধরেন, তারা তো সে বই কিনবে না, হয়তো দোকানের সামনে ঘুরে চলে যাবে, এবং তখন হয়তো আমরা হায় হায় করবে যে এত লোক বইমেলায় আসে বই কেনে না। এই যে যারা ঘুরে যায় তাদের বহু লোক আছে, আমি জানি, আমি স্টলে দাঁড়িয়ে দেখেছি, তারা বই দেখে বুঝতে পারে যে এই বই তো কেনা যাবে না, এটা সুতরাং হাতে নিয়ে চলে যায়। আমরা যাব আবার, মানে আমাদের সময় কম, আমরা আবার আরেকটু কথা শুনবো, এমনকি আবার একটা আবৃত্তি দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করব। সেই সব কথা হলো যে আসলে এত নেগেটিভ চিন্তা করলে কিন্তু ভালো জিনিস হবে না। আমাদের ভালো চিন্তাও করতে হবে যে নিশ্চয়ই ভালো জিনিস আসবে। আপনি যখন অনেক কিছু থাকে তার মধ্যে থেকে বেছে বেছে ভালো জিনিসগুলা কিন্তু উঠে আসবে, আমি আশাবাদী। এবং বাইরেও যে সব লেখা ভালো হচ্ছে তা কিন্তু না, যেহেতু আমরা অন্য ভাষায় বইগুলো পড়তে পারছি না এবং আমাদের ভাষার বইগুলো অন্যরা পড়তে পারছে না, আর তারপরে দুটো ভিন্ন সংস্কৃতি, ওরা আমাদের বইটা হাতে নিয়ে হয়তো সেরকম ভালো লাগবে না, কারণ এটা নতুন জিনিস, নতুন পরিপ্রেক্ষিত, ওগুলো ওরা সেভাবে জানে না। আমরা যতটা ইউরোপ আমেরিকাকে জানি, আমরা যেমন বদলিয়ারকে নিয়ে বিভোর হয়ে পড়ি, কারণ আমরা জানি প্যারিসের কথা, এসব কথা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, কলেজে পড়ি জানি, কিন্তু ওদের যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা তো বাংলাদেশের সম্পর্কে বা ভারত সম্পর্কে বা বিশ্বের অন্যান্য দেশ সম্পর্কে সেভাবে জানে না। যেরকম ধরেন বইয়ের চেইন শপ কিছু হয়েছে, খুব ভালো লাগে, মানে ওখানে কফি, তারপরে হ্যাঁ মানে অনেক কিছু, এরপরে কিছু বিনোদনের জায়গা আছে, হ্যাঁ এটা আছে, এই জিনিসগুলো আমার কাছে অনেক পজিটিভ এবং খুব আশাব্যঞ্জক মনে হয়। আপনি কি চেইন? হ্যাঁ, কারণ মতামত বিনিময়, কথাবার্তা, এগুলো কিন্তু মানুষকে নতুন ভাবনা শেখায় এবং এ থেকে নতুন শব্দও মনের ভিতর তৈরি হতে পারে। সেই জন্য আমার মনে হয় লেখকদের এই ধরনের এই যে কফির আড্ডা বা এই ধরনের আড্ডা এদেশেও আছে, বাইরে তো আছেই। আমি বাইরে বিদেশে যে আমার প্রথম যেটা ভালো লেগেছিল যে কফি শপে বিকালে বসে এরকম আড্ডা হয়, এবং বিভিন্ন জায়গায় কতগুলো, ওরা জার্মানে বলে স্টামটিশ, মানে এই টেবিলটা ওদের জন্যই নির্ধারিত, ওই টেবিল খালি পড়ে থাকবে, যারা আসবে অন্য টেবিলে বসবে, ওইখানে এসে কিন্তু ওই লোকগুলোই বসবে যারা নিয়মিত আড্ডা দেয়, নির্ধারিত, হ্যাঁ নির্ধারিত লোকেরাই। তো মনির ভাই আপনার কোনো আর মানে? না, আমিও আশাবাদী। আসলে আমাদের অনেক এগিয়েছে, কিন্তু আমাদের প্রকাশনা সেক্টর প্রচুর, অনেক ভালো ভালো বই বের হচ্ছে। যারা ভালো তারা টিকে থাকবে, এটা একদম নিশ্চিন্ত। যেমন আমাদের দেশে পাঠক তৈরি করেছে অসংখ্য, আমাদের কিছু জনপ্রিয় লেখক তারাই তৈরি করেছে পাঠক। এখন আরেক সবচেয়ে আশার আলো দেখতে পাচ্ছি আমি, আমাদের কাছে সবচেয়ে পজিটিভ মনে হচ্ছে যে আমাদের এখন পাঠকের ভেরিয়েশন বেড়েছে, বিভিন্ন বিষয়ের বই চাচ্ছে। আপনি গবেষণা, প্রবন্ধ, ভ্রমণ, বিজ্ঞান, যত বিষয় আছেন, মানুষ কিন্তু সেগুলোর দিকেই বেশি আকৃষ্ট হচ্ছে। পৃথিবীর সব জায়গায় উপন্যাসের চাহিদা বেশি, সব জায়গায় উপন্যাস, কবিতা, গল্প। তারপরে ওই বিষয়গুলো কিন্তু এখন আমাদের দেশে বেশ জনপ্রিয় হচ্ছে। আপনি লক্ষ্য করলে পারবেন অনেক বই, এই যে এখন আমাদের যে আপনি বলেন টেকনোলজি, তার উপরে কি বই পাওয়া যায় খুঁজে মানুষ। এখন তো পৃথিবীতে হাতের মুঠে, আপনি যখন একটা মোবাইল থাকে সেখানে সব খুঁজে বের পেলে। তাই আমি মনে করি আমাদের পাঠকদের রুচিরও মান বেড়েছে। আমাদের টিকতে হলে আমাদের প্রকাশকদেরকে সেই দিকে যেতে হবে, কিভাবে ভালো করা যায়, প্রতিযোগিতা করা যায়, প্রতিযোগিতামূলক বই প্রকাশ করা যায়, ভালো লেখা প্রকাশ করা যায়। ভালোর দিকে খারাপ থাকবেই, এটা সবসময়ই থাকবে, কিন্তু ভালোগুলোই টিকে থাকবে, এটা আমরা বিশ্বাস করি।
তো ধন্যবাদ আপা। হ্যাঁ, আমি কিন্তু একটু ছোট্ট করে আমাদের শেষ আমি একটা আশাবাদী আরেক দিক থেকে, সেটা হচ্ছে যে প্রচুর বইয়ের দোকান কিন্তু এখন হবে। কারণ আমাদের সামগ্রিক যে জাতীয় উন্নতি ঘটছে, অর্থনৈতিক যে উন্নতি ঘটছে, তার একটা অভিঘাত কিন্তু আমাদের কর্মজীবনেও পড়েছে। এই কর্মজীবনগুলোকে রক্ষা করতে গেলে নানা ধরনের বইয়ের চাহিদা বাড়বে। যেমন আমাদের বইয়ের যে বিষয় বৈচিত্র্য কথা মনির ভাই বললেন, সেটি তার কারণ আমাদের জীবনের সঙ্গে নানা কর্ম, নানা অভিজ্ঞতার সংযোগ ঘটেছে। আমরা জানতেও চাই, আমাদের উৎকর্ষেরও দরকার। তো সেইটার ব্যাপারে যখন এর ব্যাটে বলে যখন মিলবে, এটা মিলতে বাধ্য, কিছুদিনের মধ্যে হয়তো আমরা অল্প সময়ের মধ্যে হয়তো এটার একটা উন্নতি আমরা দেখতে পাবো। এরকম একটা আশাবাদ কিন্তু যেমন আমি ইদানিং স্বাস্থ্যের উপরে বই পড়ি, সাইকোলজির উপরে বই পড়ি, আমার ভালো লাগে। এটা আমি আগে পড়তাম না। তো আমরা শেষ পর্যায়ে, তো আপা আপনি যদি আপনার স্বরচিত একটা কবিতা আবৃত্তি করেন, এটার মধ্য দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করতে চাই। এর আগে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি যে আমরা একটা প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা আপার এই কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখন যে কবিতাটি পড়ব, এটা আসলে আমার প্রথম কবিতা, যেটা ছাপা হয়েছিল দৈনিক বাংলায়। তখন সেটা দৈনিক পাকিস্তান বলে পরিচিত ছিল। আহসান হাবিব ছিলেন সেটা সম্পাদক। আমি পুরানা পল্টনে মতিঝিলের কাছেই, আপনারা জানেন, দৈনিক বাংলার অফিস। তো নিয়ে গেছিলাম, প্রথম কবিতাটাই ছাপা হয়েছিল। তো কবিতার নাম যে ঘরে সোনালি বৃষ্টি। কিছুই চাই না আমি, শুধু একটা গাঢ় নীল পর্দা টানা ঘর, লাল রঙের একটি টেপ রেকর্ডার, যেখানে একসঙ্গে সবুজ, হলুদ আর নীলাভ সঙ্গীত বেজে উঠবে। মধ্যাহ্নের গুঞ্জরণময় বৈদ্যুতিক পাখা থেকে ঝরে পড়বে সোনালি বৃষ্টি। শিরায় বইতে থাকবে তীব্র স্রোত রক্ত গোলাপের। সমস্ত দরজা অপরূপ রহস্য নিয়ে বন্ধ হয়ে যাবে। আমার ভেতরে বেড়ে ওঠা নিবিড় সুগন্ধগুলো কোথাও পৌঁছবে না কোনো দিন। বেগুনি রঙের বিছানায় লীন আমার সত্তা থাকবে শুয়ে, জল যেমন আজীবন জলের ভেতর শুয়ে থাকে। ধন্যবাদ।